নমস্কার বন্ধুরা। তো আজকে আবার একটা মাইক্রো ইকোনমিক্সের ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমরা জানবো যে ডেরিভেশন অফ ডিমান্ড কার্ভ আন্ডার মার্শেলিয়ান ইউটিলিটি অ্যাপ্রোচ। তো মার্শেলিয়ানের যে ইউটিলিটি অ্যাপ্রোচ সেটা সম্পর্কে আগের দিন আমরা ডিটেলসে পড়াশোনা করেছিলাম, তার অ্যাজাম্পশনগুলো কী কী ছিল এবং তার অ্যাপ্রোচটা, তার থিওরিটা কী ছিল, এবং সেখান থেকে আমরা ডিমান্ড কার্ভ কীভাবে বের করতে পারি সেইটা নিয়েই আজকের আলোচনা আমরা করব। তো সেইটা করতে গেলে এখানে আমরা ইজি করার জন্য ধরে নিচ্ছি যে এক্স আর ওয়াই হচ্ছে আমাদের দুটো গুডস। একটা কনজিউমার দুটো গুডস সে কনজামশন করছে, এক্স এবং ওয়াই, এবং সেই এক্স আর ওয়াই কনজামশনের মধ্য দিয়ে সে ইউ পরিমাণ ইউটিলিটি সে তার টোটাল ইউটিলিটি হচ্ছে ইউ পরিমাণ সে ইউটিলিটি লাভ করছে বা স্যাটিসফ্যাকশান পাচ্ছে। আর একটা বিষয় ধরে নিচ্ছি আমরা কি না, এক্স যে গুড তার প্রাইস হচ্ছে পিএক্স এবং ওয়াই গুড তার প্রাইস হচ্ছে পিওয়াই। এরপর আরও একটা আমরা এখানে অ্যাজাম্পশন ধরছি যে সেই কনজিউমার তার ইনকামের যে অংশ সেটা সে এক্স এবং ওয়াই গুডেই খরচ করে। অর্থাৎ তিনি যদি এক্স গুড এক্স পরিমাণ ক্রয় করেন এবং তার যে দাম যদি পিএক্স হয়, তাহলে টোটাল তিনি এক্সের পেছনে পিএক্স ইন্টু এক্স খরচ করছেন। আর ওয়াই পরিমাণ যদি তিনি ওয়াই গুডটা নেন এবং তার দাম যদি পিওয়াই হয়, তাহলে তিনি ওয়াই গুডের পেছনে বা ওয়াই জিনিসটার পেছনে তিনি পিওয়াই ইন্টু ওয়াই কী করছেন, ব্যয় করছেন। তাহলে তার টোটাল ইনকাম কোথায় কোথায় ব্যয় হচ্ছে, একটা এক্সের জন্য একটা ওয়াইয়ের জন্য। তাহলে কি হচ্ছে, এই দুটোকে আমরা যোগ করলে তার ইনকামটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল তার বাজেট যে যে লাইন, সেইটা মানে বাজেট যে ফাংশন সেইটা হয়ে গেল। তাহলে আমাকে কি করতে হবে না, একজন কনজিউমার এই ইউটিলিটিটা লাভ করবে কিসের ভিত্তিতে না, এই বাজেট কনস্ট্যান্টের ভিত্তিতে এই ইউটিলিটিকে আমাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তার মধ্যে দিয়ে আমি ডিমান্ড কার্ভটাকে নিয়ে আসবো। তাহলে এই ইউটিলিটিকে যদি ম্যাক্সিমাইজ করতে হয়, যারা হয়তো একটু ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স পড়েছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন, বা আমি একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব যে ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার এখানে একটা ব্যাপার রয়েছে। সেই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ার আমরা যদি নিই, এই ল্যাগ্রেঞ্জ মাল্টিপ্লায়ারটা কি না, এখানে আমরা আরেকটা নতুন এল বলে ফাংশান ধরছি। সেটা কি হচ্ছে না, ইউ প্লাস ল্যামডা, এটা হচ্ছে মাল্টিপ্লায়ার। ল্যামডা ইন্টু আই মাইনাস পিএক্স ইন্টু এক্স মাইনাস পিওয়াই ইন্টু ওয়াই। অর্থাৎ এই যে আইটা, এই আইয়ের দিকে যদি এখানে যদি এইখান থেকে আসছে, তাহলে আই আমরা কি করে নিচ্ছি, আই মাইনাস পিএক্স ইন্টু এক্স মাইনাস পিওয়াই ইন্টু ওয়াই যদি করি ইজিক্যাল টু 0। এই যে পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটাকে এখানে নিয়ে চলে এলাম ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লায়ারের ফর্মে। এবার সেখান থেকে তাহলে এবার আমাদেরকে কি করতে হবে না, এই ইউটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তাহলে সেই ম্যাক্সিমাইজের কন্ডিশন কি, ফার্স্ট অর্ডার কন্ডিশন কি না, আমি যদি এক্সের সাপেক্ষে এই এল এর পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে সেটা 0 হতে হবে। এটা হচ্ছে একটা ফার্স্ট অর্ডার কন্ডিশন। তাহলে চলুন এবার যদি এক্সের সাপেক্ষে আমি যদি এই যে এল এর যদি ফার্স্ট অর্ডার কন্ডিশন বের করতে চাই, তাহলে কি হচ্ছে দেখুন, ইউ হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে এখানে আমি যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি হচ্ছে, ডেল ইউ বাই ডেল এক্স থাকছে। ঠিক আছে, ইউ বাই ডেল এক্স, এর ভেতরে তো আমরা কি আছে জানি না এটাই, তাহলে এরকম থাকবে মাইনাস, দেখুন ল্যামডাটা যদি গুণ করি ল্যামডা আই, তাহলে এর মধ্যে এক্স কোথাও নেই, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। মানে এটা কি হয়ে যাচ্ছে, ল্যামডা আই মাইনাস ল্যামডা পিএক্স ইন্টু এক্স মাইনাস ল্যামডা পিওয়াই ইন্টু ওয়াই। তাহলে এখানে আমি যদি কি করি, এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কনস্ট্যান্ট, এখানে এক্স নেই, এটাও কনস্ট্যান্ট, এখানে এক্স নেই, তাহলে 0 থাকছে। আর এখানে যেহেতু এক্স আছে তাহলে এক্সের এইটা কনস্ট্যান্ট আর এক্সের ডেরিভেটিভ 1, তাহলে কি পড়ে থাকলো, ল্যামডা পিএক্স। তাহলে দেখুন এই এলকে আমি যদি এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কি পড়ে থাকছে, ডেল ইউ বাই ডেল এক্স মাইনাস ল্যামডা পিএক্স। তাহলে এইটা ইজিক্যাল টু 0। এখন ডেল ইউ বাই ডেল এক্স মানে কি, ইউটিলিটির পরিবর্তন এক্সের পরিবর্তনের সাথে কিভাবে হচ্ছে, তাহলে এইটাকে আমরা কি বলি, মার্জিনাল ইউটিলিটি অফ এক্স। ঠিক আছে, তাহলে এই মার্জিনাল ইউটিলিটি অফ এক্স তাহলে কি হয়ে যাচ্ছে, ইজিক্যাল টু দেখুন এটা মাইনাস ছিল, তাহলে আমি যদি 0 এর দিকে নিয়ে চলে আসি তাহলে কি হয়ে যাচ্ছে, এদিকে ল্যামডা পিএক্স।
আবার এখানে কি পাচ্ছি, তাহলে পি এক্স দিয়ে যদি ডিভাইড করে দিই এম ইউ এক্স বাই পি এক্স ইজিক্যাল টু ল্যামডা, এটা পেয়ে যাচ্ছি। তো একইভাবে আমরা যদি এলকে ওয়াই দিয়ে যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো, মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই বাই পি ওয়াই ইজিক্যাল টু ল্যামডা। এবং এখান থেকে আমরা পাচ্ছি ল্যামডা যে দিয়ে যে ইকুই মার্জিনাল প্রিন্সিপাল, মার্জিনাল ইউটিলিটি এক্স অফ পি এক্স মার্জিনাল ইউটিলিটি অফ ওয়াই বাই পি ওয়াই ইজিক্যাল টু কি হচ্ছে, ল্যামডা হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ইকুই মার্জিনাল প্রিন্সিপাল। এবার এটাকেই আমরা ডেরিভেশনের ক্ষেত্রে যে আমরা গ্রাফটা আঁকবো, ডিমান্ড কার্ভটা, সেখানে আমরা কাজে লাগাবো। তাহলে এবার আমি একটা গুড ধরে নিচ্ছি যে এক্সের ক্ষেত্রে দেখুন, তাহলে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বাই পি এক্স ইজিক্যাল টু ল্যামডা। তাহলে কি পাচ্ছি এখান থেকে, পি এক্সটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তাহলে পি এক্স সমান হয়ে যাবে মার্জিনাল ইউটিলিটি অফ এক্স বাই ল্যামডা, এই ব্যাপারটা চলে আসছে। এবার আমরা কি দেখেছি যে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, এইটার আগের দিন আমরা পড়েছি। এটা হচ্ছে কি না, মার্শালের অ্যাপ্রোচ ডিমিনিশিং অফ মার্জিনাল ইউটিলিটি, অর্থাৎ আমরা যত অ্যামাউন্টের এক্স কিনতে থাকবো তত কিন্তু তার যে ইউটিলিটি সেটা প্রত্যেকটা ইউনিটের জন্য কমতে কমতে থাকবে। এটা হচ্ছে সেই কার্ভ। এবার ধরুন এই যে ডিমান্ড কার্ভটা এটা নেই, কারণ এই ডিমান্ড কার্ভটা আমরা নিয়ে আসতে চলেছি। তাহলে ডিমান্ড কার্ভটা যেহেতু নেই, এবার ধরুন তাহলে এদিকে আমার কি আছে, কোয়ান্টিটি অফ এক্স আছে, আর এদিকে আছে আমার মার্জিনাল ইউটিলিটি। এবার আমি আরেকটা ফ্রেমওয়ার্ক নিচ্ছি, এখানে কি না, এখানে প্রাইস অফ এক্স আছে, আর এদিকে হচ্ছে কোয়ান্টিটি অফ এক্স, তাহলে এক্সের পরিমাণ। কারণ কি ডিমান্ড কার্ভের মধ্যে আমরা প্রাইস আর কোয়ান্টিটির মধ্যে রিলেশন দেখতে চাইছি। এবার ধরে নিচ্ছি এই কার্ভটা নেই। এবার সাপোজ যখন আমরা কিউ ওয়ান কোয়ান্টিটি নিচ্ছি, সেই হিসাবে এর মার্জিনাল ইউটিলিটি হচ্ছে এখানে এম ইউ ওয়ান, এবং তার করেসপন্ডে ধরুন এইখানে একটা পয়েন্ট রয়েছে, এবং সেই কিউ ওয়ান কোয়ান্টিটির জন্য এখানে কি হচ্ছে, তার প্রাইস হচ্ছে পি ওয়ান। তাহলে কিউ ওয়ান কোয়ান্টিটির জন্য এখানে মার্জিনাল ইউটিলিটি এম ইউ ওয়ান, আর কিউ ওয়ান কোয়ান্টিটির জন্য এখানে আমরা একটা পয়েন্ট পি ওয়ান হচ্ছে তার প্রাইস। এবার ধরুন প্রাইসটা কী হয়ে গেল, ফল করলো, এইখানে চলে আসছে, তাহলে আমার প্রাইস কী হয়ে যাচ্ছে, কমে গেল। তাহলে মার্শাল কি বলছেন, ল্যামডা হচ্ছে কি কনস্ট্যান্ট। এই ল্যামডাটাকে কি বলা হচ্ছে, মার্জিনাল ইউটিলিটি অফ মানি অ্যাকর্ডিং টু মার্শালের বক্তব্য অনুযায়ী এটা কনস্ট্যান্ট। তাহলে প্রাইস যদি ফল করে তাহলে কি হবে, এই টোটাল বিষয়টাকেও ফল করতে হবে। তাহলে টোটাল বিষয়টা যদি ল্যামডা কনস্ট্যান্ট হয় তাহলে কি হচ্ছে, মার্জিনাল ইউটিলিটি অফ এক্স এটাকে ফল করতে হবে। এবার দেখুন এম ইউ ওয়ান ছিল, সেখান থেকে কি হবে, তাহলে আমার এম ইউ টু হয়ে যাচ্ছে, এই গ্রাফের উপর ফল করবে। এবার এই এম ইউ টু হওয়ার সাথে সাথে দেখুন ফল করার সাথে সাথে কি হচ্ছে, আমার কোয়ান্টিটির পরিমাণ কিউ ওয়ান থেকে হয়ে গেল কিউ টু। তাহলে এইটাকে সাপোজ তাহলে কিউ টুটা কী হয়ে গেল, চলে গেল এখানে। তাহলে আমার যেই পি ওয়ান থেকে পি টু প্রাইসটা এলো, সাথে সাথে কি হয়ে গেল, প্রাইস কমার সাথে সাথে কি হয়ে গেল, মার্জিনাল ইউটিলিটি এম ইউ ওয়ান থেকে কি হয়ে গেল, এম ইউ টু হয়ে গেল। যেই এম ইউ টু হলো, এম ইউ টু হওয়ার সাথে সাথে কী হলো, কিউ টুতে চলে এলো, অর্থাৎ কোয়ান্টিটির পরিমাণ কী হলো, এখানেও দেখুন বেড়ে গেল। তাহলে এই যে পি টু আমি এখানে প্রাইস করেছিলাম, সেই অনুযায়ী কোয়ান্টিটি এখানে কিউ টু হয়ে গেল। ঠিক আছে, তো সিমিলারলি এখানে কিন্তু আবার কি হচ্ছে, আবার আমি যদি একটু প্রাইস কমাই, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন, প্রাইস কমিয়ে কিউ থ্রি করলাম, কিউ থ্রি করার সাথে প্রাইস যে আমি কমালাম, কমানোর সাথে সাথে কী হবে, মার্জিনাল ইউটিলিটিকেও কমতে হবে। তখন এম ইউ টু কী হয়ে গেল, এম ইউ থ্রিতে নেমে এলো। যেই এম ইউ থ্রিতে নেমে এলো তাহলে দেখুন এই মার্জিনাল যে ইউটিলিটি কার্ভ সেইটা অনুযায়ী কিউ থ্রি তার হয়ে গেল, কিউ থ্রি তার হয়ে গেল কি কোয়ান্টিটি। তাহলে পি থ্রির এগেনস্টে কী হয়ে গেল, কিউ থ্রি কোয়ান্টিটি হয়ে গেল। তাহলে এরকম করে আমরা পয়েন্ট তিনটেকে যদি যোগ করে দিই তাহলে একটা ডিমান্ড কার্ভ পেয়ে যাবো। এটা আমরা উল্টোভাবেও করতে পারি। কিভাবে না, আমি ধরছি প্রথমে কিউ থ্রি ছিল, এইখানে এম ইউ থ্রি ছিল,
এবং তার এগেনস্টে তার প্রাইস ছিল P3। এবার আমি প্রাইসটাকে কি করলাম, বাড়ালাম, P2 করলাম। তাহলে প্রাইস বাড়ার সাথে সাথে কি হচ্ছে, তাহলে MUxকেও বাড়তে হবে এই রিলেশনটা থেকে। তখন MU3 থেকে কি হয়ে গেল, MU2 হয়ে গেল। MU2 হওয়ার সাথে সাথে দেখুন কি হচ্ছে, এর করেসপন্ডিংয়ে কোয়ান্টিটিটা কমে গেল, Q2 হয়ে গেল। তাহলে এই Q2টাকে যদি আমি এখানে নিয়ে চলে আসি, তাহলে এই পয়েন্ট থেকে এখানে সরে এলো। সিমিলারলি P2 থেকে আমি P1-এ গেলে এই পয়েন্টটা এই কার্ভ হয়ে এখানে ফিরে আসবে। তাহলে এই মার্শালিয়ান অ্যাপ্রোচে আমরা কি পাচ্ছি, একটা স্ট্রেট লাইন, এটা একটা কি নেগেটিভ স্লোপ ডিমান্ড কার্ভ আমরা পাচ্ছি। তাহলে আশা করি আমি ব্যাপারটা একটু বোঝাতে পারলাম যে কিভাবে আমরা মার্শালিয়ান অ্যাপ্রোচ থেকে এই ডিমান্ড কার্ভকে ডিরাইভ করতে পারবো। এরপর এই মার্শালিয়ান অ্যাপ্রোচের কি কি ক্রিটিসিজম রয়েছে বা কি কি লুপ হোলস রয়েছে সেটা সম্পর্কে একটু জেনে নেব, যে লিমিটেশন কি। প্রথম কথা যে আমরা আলোচনা করছিলাম যে ইউটিলিটি কি আদৌ কোনো নাম্বার দিয়ে মেজার করা সম্ভব, কোনো একটা ভ্যালু দিয়ে আমরা কি মেজার করতে পারবো? এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। যে কোনো একটা বস্তু কতটা কিনলে কতটা ইউটিলিটি হয়, এটা কিন্তু বলাটা প্র্যাকটিক্যাল নয় আর কি। ফলে ইউটিলিটি ইজ নট কার্ডিনালি মেজারেবল। আরও একটা তিনি যে অ্যাজাম্পশন ধরেছিলেন যে মার্জিনাল ইউটিলিটি অফ মানি ইজ কনস্ট্যান্ট, সেটাও কিন্তু সঠিক নয়। আমার যদি ইনকাম লেভেলের চেঞ্জ হয়, ইনফ্লেশন হয়, আমার টেস্ট প্রেফারেন্স যদি পাল্টে যায়, আরও নানান ইকোনমিক ফ্যাক্টর রয়েছে, সেগুলো কিন্তু কি করতে পারে, এই মার্জিনাল ইউটিলিটি অফ মানিকে এফেক্ট করতে পারে। তাহলে মার্জিনাল ইউটিলিটি অফ মানি যে কনস্ট্যান্ট আমরা বলে দিচ্ছি, সেটা কিন্তু সবসময় সঠিক নয়। আর একটা যে আমরা যখন এক্সের বিষয়টা আমরা দেখছিলাম, এক্স কীভাবে তার ডিমান্ড ফাংশনটা, যখন আমরা ডিমান্ড কার্ভটা বের করছিলাম, কিভাবে বিহেভ করছে এক্স তার প্রাইস এবং কোয়ান্টিটির সাথে, সেখানে কিন্তু ওয়াই বা অন্যান্য যে আদার গুড, সেগুলোর যে ইউটিলিটি সেটা কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ধরেছিলাম। বা আগের দিনও আমরা পড়েছি যে মার্শালের যে অ্যাজাম্পশনগুলোর মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাজাম্পশন ছিল যে ইউটিলিটিস আর নট ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু বাস্তবে কি হয়, বিভিন্ন যে গুড তারা কিন্তু একে অপরের সাথে রিলেটেড থাকে, ইন্টার রিলেটেড হয়। ফলে একটার কনজামশনের পরিমাণ বাড়লে আর একটার বাড়াতে পারে বা কমতে পারে, কারো প্রাইস বাড়লে আর একটার প্রাইস কমতে পারে, বাড়তে পারে, ডিমান্ড বাড়তে পারে, কমতে পারে, তাহলে তারা ইন্টার রিলেটেড। এরপর হচ্ছে গিফেন যে প্যারাডক্স, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কি হয় না, দাম বাড়লেও কি হচ্ছে, তার ডিমান্ড বেড়ে যাচ্ছে। সেই যে ঘটনা, সেই ঘটনাকে কিন্তু মার্শালিয়ান অ্যাপ্রোচের যে ডিমান্ড কার্ভ দিয়ে সেখানে কিন্তু ব্যাখ্যা করা সম্ভব না। এটা নিয়ে আমরা ডিটেলসে আরও আলোচনা করব, গিফেন প্যারাডক্স কি। কিন্তু যেখানে প্রাইস বাড়লে ডিমান্ড বাড়ে, সেই ঘটনা এই অ্যাপ্রোচ দিয়ে কিন্তু এক্সপ্লেন করা যায় না। তার সাথে কি না, এর মধ্য দিয়ে যে প্রাইস বাড়া বা কমার সাথে যে দুটো এফেক্ট আছে, ইনকাম এফেক্ট আর হচ্ছে সাবস্টিটিউশন এফেক্ট। মানে কি, যদি প্রাইস বেড়ে যায় তাহলে কি হচ্ছে, যে ইনকাম, সেই ইনকামের যে রিয়েল ইনকাম সেটা কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার হচ্ছে প্রাইস বেড়ে গেলে আমি কোনো সাবস্টিটিউট গুডের দিকেও চলে যেতে পারি। এই ধরনের যে দুটো ভাগ রয়েছে, অর্থাৎ প্রাইস বাড়া কমার যে দু ধরনের এফেক্ট রয়েছে, এটা সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা হবে আগামী দিনে, ইনকাম এফেক্ট আর সাবস্টিটিউশন এফেক্ট কী। তাহলে এই প্রাইসের যে এফেক্ট, তার যে দুটো মেকানিজম রয়েছে, দুদিক দিয়ে যে ডিমান্ডকে সে এফেক্ট করছে, ইনকাম দিয়ে এবং হচ্ছে সাবস্টিটিউশন দিয়ে, তাহলে সেখানে কিন্তু মার্শালের এই অ্যাপ্রোচ দ্বারা দুটোকে আলাদা করা সম্ভব নয়। সো এইটাই ছিল যে কিভাবে আমরা ডিরাইভ করব, তার সাথে সাথে মার্শালিয়ান অ্যাপ্রোচের যে লিমিটেশনগুলো বললাম। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। এর পরের দিন দেখা হচ্ছে এরকম আরও একটি কোনো ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। ধন্যবাদ।